প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে ইংরেজি টেন্স। এতদিন আমরা বাংলা টেন্স শিখছিলাম, বাংলাটা বোঝার চেষ্টা করছিলাম। আজকে ইংরেজি টেন্স এই পাঠ পড়াতে পড়াতে আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিই। যেটা হচ্ছে যে তোমাদের আগেই বলেছি যে ইংরেজি বিষয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। এটা দুই এক কথার কাজ না। অনেকে দুই এক কথাই বলে যে দুই এক কথায় আমি তোমাকে ইংরেজি শিখিয়ে দেবো, কিন্তু আসলে দুই এক কথাই কেন, তুমি 200 কথাও ইংরেজি শিখতে পারবে না। দুই এক কথায় না, তুমি 200 কথাও ইংরেজি শিখতে পারবে না। কারণ ইংরেজি এমন একটা ভাষা, একটা জাতির ভাষা। এটা দুই এক কথার জিনিস না। তো এই ধরনের কথায় আমার মনে হয় কান দেওয়াটা ঠিক না। যদি তোমার ইংরেজি শেখার ইচ্ছে থাকে তাহলে তোমাকে একেবারে কমপ্লিট কোর্স, আমি যেভাবে দেখাচ্ছি তুমি সেভাবে একটা কমপ্লিট একটা কোর্স আমি পরপর দেখাচ্ছি। আমরা গত ক্লাসে বাংলাটা দেখিয়েছি, বাংলা টেন্স। সেটা ছিল, যেহেতু আমরা বাঙালি, বাংলা ভাষায় আমাকে যে কোনো একটা টেন্স খুঁজে বের করতে হবে। আমি তো ইংরেজিতে বুঝতে পারবো না, বা ইংরেজি বুঝলেও সেটা বাংলা করতে হয়, বা তার একটা উপলব্ধি নিয়ে আসতে হয়। তার মানে আমি যাই কিছু করি আমাকে বাংলায় চলে আসতে হচ্ছে। এই জন্যই গত ক্লাসে আমি বাংলাটা দেখিয়েছি। আরেকটা কথা হচ্ছে এই যে আমার এই ভিডিওগুলো বা কন্টেন্টগুলো একেবারে গোড়া থেকে শেষ পর্যন্ত একটা লাইনও মিস করা যাবে না, কারণ আগের লাইনের সাথে পরের লাইনের সম্পর্ক। এই যারা এটা করে টেনে টেনে ভিডিও দেখে, তো এইটা হচ্ছে যে সে শিখতে পারবে না, জানতে পারবে না। তোমাকে একটা কমপ্লিট কোর্স করাতে হবে। আর আমি জানি যে আমি ভিডিওতে কি দিয়েছি, ভিডিওটা কেমনভাবে বানিয়েছি, কিভাবে বানিয়েছি, তাও ওই ভিডিওটা আমার কি উদ্দেশ্য দিয়া। দীর্ঘদিন ছাত্র ছাত্রী পড়াতে পড়াতে ওদের মনোভাব বুঝে আমার একটা জিনিস ধারণা হলো যে আমি যদি এই লেসনটা যদি আমি রেকর্ড করে রাখি, বা এই লেসনটা আমি যেটা পড়াই সেটা যদি আমি একটা রেকর্ড করে রাখি, তাহলে প্রত্যেকের উপকার হয়। এটা যেমন আমি নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রীর মধ্যে মিলাতে পারি, এখন কিন্তু কিছু ছাত্রী না, এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল আরও অনেক জায়গায় পৌঁছে গেল। তো যাই হোক, আমরা মূল কাজে ফিরে যাই। আমরা সেই বাংলা যে টেন্সটা ছিল, যেটা বলছিলাম টেন্স মানে ক্রিয়া, বা টেন্স মানে সময়, টেন্স মানে কাল। তো গত ক্লাসে আমরা বলছিলাম যে প্রত্যেকটা কথার সাথে একটা করে ক্রিয়া থাকে। প্রত্যেকটা একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, যে কয়টাই থাকুক, টেন্সের যে ক্রিয়া বা সমাপিকা যে ক্রিয়া সেটা কিন্তু একটা। সমাপিকা ক্রিয়া একটা, ওর ভিতরে অসমাপিকা ক্রিয়া আছে। এই সমাপিকা আর অসমাপিকা ভিতরে যে পার্থক্যটা আমরা এর আগের ক্লাসে বলেছিলাম। তো সমাপিকা ক্লাসটা আমরা এখন করছি, এখন অসমাপিকার পার্টটা আমরা এখন আলোচনা করব না। তো সমাপিকা মানেই টেন্স, আর টেন্স মানে সমাপিকা, আর এটাই মূল ভাগ। এবং বাংলায় যে 12টা ভাগে আমরা ক্রিয়া রূপ তৈরি করছিলাম, ওটা কিন্তু আসলেই টেন্স, ওইটাই হচ্ছে টেন্স। বাংলাটা যদি আমি বুঝি, এবার আমি তোমাদের ইংরেজিটা কিভাবে বুঝি দেখো। যখন আমরা কোনো একটা কথা শুনবো, যে কোনো কথাটা আগে আমাকে ফেলতে হয় যে এটা কোন টেন্সে পড়েছে। তো আমি যদি টেন্সটা বুঝতে না পারি, তাহলে ওখানে যে ক্রিয়া রূপ, মনে করো সে স্কুলে গিয়েছে, এখানে যে স্কুলে গিয়েছে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি যদি এই কথাটা একটু ভুল মানে ব্যাখ্যা করে, সে স্কুলে যাবে, গিয়েছে আর যাবে, টেন্সের একটা বিরাট পার্থক্য হয়ে গেল। একটা প্রেজেন্ট টেন্স আর একটা আছে ফিউচার টেন্স। তো এতে করে কি হলো, আমার ইনফরমেশন ভুল গেল, আমি ঠিকঠাক বুঝতে পারলাম না যে আসলে সে স্কুলে যাবে না গিয়েছে না যাচ্ছিল, আসলে ঘটনাটা কি। তোমার টেন্স না বুঝলে আমরা ওই ক্রিয়া রূপটা যদি না ধরতে পারি, সঠিক তথ্য আমরা পাবো না। তাই টেন্সকে বলা হচ্ছে ভাষার মূল ব্যাকরণ, ভাষার মূল উপাদান। এই টেন্সটা যদি আমি না বুঝতে পারি, তুমি ইংরেজি ভাষার কিচ্ছু বুঝতে পারবে না, কিছু ধরতেও পারবে না। এমন কোনো গ্রামার নেই যেখানে টেন্সের ব্যবহার, বা টেন্স ছাড়া কোনো গ্রামার আছে। তার মানে অর্থ বুঝতে হলে আমাকে টেন্সটা লাগবে, অর্থ বুঝতে হলে আমাকে টেন্সটা লাগবে। এই কথাটা আমি কিন্তু খুব জোর দিয়ে তোমাদের সামনে বারবার করে বলছি, কারণ অর্থ বোঝাটা এখানে ব্যাপার। অর্থ বুঝতে গেলে আমাকে টেন্স লাগবে। এই জন্য আমরা আগে বাংলা টেন্সটা বুঝেছিলাম, আজকে আমরা ইংরেজি টেন্সটা বলবো।
কারণ এই বাংলা এবং ইংরেজি দুটো জিনিস একসাথে মিলিয়ে। এবার এসো, এই ইংরেজি টেন্সটা সবাই কি করে, সবাই ইংরেজি টেন্স পড়তে গিয়ে বা শিখতে গিয়ে সাবজেক্টটা টেনে নিয়ে আসে। সাবজেক্টটা দরকার আছে, কিন্তু এখানে অবজেক্টটার কোনো দরকার নেই। আর একটা কথা বলে এক্সটেনশন, এটারও কোনো দরকার নেই। কারণ আমি আগেই বলছি টেন্স মানে ক্রিয়া, টেন্স মানে ভার্ব, টেন্স মানে কাল বা সময়। তাহলে আমি কাল বা সময়টাকে আমি শিখছি, তাহলে এই কালটা সময়টা আমি বাংলায় দেখাইছি। এবার বাংলার পরে এবার আসলাম ইংরেজিতে। কারণ আমি যখন কোনো কিছু লিখব, বিশেষ করে ইংরেজিতে যখন লিখব, তখন আমার এই গঠন প্রণালী করা দরকার। এগুলোকে বলা হয় গঠন প্রণালী, অর্থাৎ ইংরেজি গঠন প্রণালী। আগেরটা ছিল বাংলার গঠন প্রণালী, আর আজকেরটা হচ্ছে ইংরেজির গঠন প্রণালী। এখানে আমি একটা কিভাবে লিখেছি দেখো। এই জায়গায় টেন্সটা আমরা কিভাবে শিখি, যেহেতু 12টা টেন্স, এর 12টা টেন্সের গঠন প্রণালী কিন্তু 12 রকম। তো এইটা ছাত্রছাত্রীরা এটা সাধারণত পড়তে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। তো আমরা গতদিনকে টেন্সটা বোঝাচ্ছিলাম এইভাবেই, যে প্রেজেন্ট পাস্ট ফিউচার, কাল তিনটে কাল, প্রত্যেকটাই 4টে করে টেন্স, 3 4 12। তাহলে প্রেজেন্টে 4টে, পাস্টে 4টে, ফিউচারে 4টে। প্রত্যেকটা কালে আবার 4টে করে টেন্স আছে। এক নাম্বার ইনডিফিনিট, 2 নাম্বার কন্টিনিউয়াস, 3 নাম্বার পারফেক্ট, 4 নাম্বার পারফেক্ট কন্টিনিউয়াস। 1 নাম্বার ইনডিফিনিট, 2 নাম্বার কন্টিনিউয়াস, 3 নাম্বার পারফেক্ট, 4 নাম্বার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রত্যেকটা কালেই একই রকম একই বিষয়। তাহলে আমি যদি কথার কথা পারফেক্ট টেন্সটা আমি একটু মনে করব, তাহলে শুধু পারফেক্ট না, তোমাকে এখানে এই পারফেক্ট টেন্স আছে 3টা, প্রেজেন্টের পারফেক্ট, পাস্টের পারফেক্ট, ফিউচারের পারফেক্ট। তাহলে আমি যখন 3টে টেন্সই একবারে নেব, তাহলে কিন্তু তুলনা করে বা মিল করে আমি কিন্তু মনে রাখতে সুবিধা পাই। এখানে আমি তোমাদের সঙ্গে একটা কথা বলি, মনে রাখার বিষয়টা, এই জায়গাটা অনেকের সাথে আমার একটা পার্থক্য হয়ে যায়। কারণ আমি মনে রাখতে গেলে 2বার খরচ করি না, 2বার টাইম লাগে না, কিন্তু অনেকের ওটা বারবার করা লাগে, কারণ সে মন দিয়ে দেখে না। তাহলে মন দিয়ে দেখাটাই মনে রাখা, মন দিয়ে বা মনটাকে ওর ভিতরে ডুবিয়ে দাও। যার কাছে সেখানে আমি মনে করো যে এখানে আমি 4টে টেন্স মনে রাখলে আমি 12টা মনে রাখতে পারছি। আমি প্রথমে হাত দিলাম কন্টিনিউয়াস টেন্সে। প্রথমে আমি যেভাবে তোমাকে দেখাই, এটা শিক্ষার জন্য ব্লাড তোমাকে পথ আগিয়ে দেবে, খুব তাড়াতাড়ি মানে তুমি শিখতে পারবা, তোমার এত দেরি হবে না। আজকের ক্লাসে আমি তোমাকে টেন্সটা বুঝিয়ে দেবো, জীবনে কোনোদিন আর টেন্সটা তুমি ভুলবা না। এবং বাংলা ক্লাসটাও এরকমভাবে তুমি দেখো। তো আজকের 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কন্টিনিউয়াস, আমরা জানি 2 নম্বর কন্টিনিউয়াস টেন্স। এবার কন্টিনিউয়াস টেন্সের মূল বৈশিষ্ট্য কি? ভার্বের সাথে আইএনজি। দেখো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্টের কন্টিনিউয়াস, এটা ফিউচারের কন্টিনিউয়াস। এখানে আমি একটু আন্ডারলাইন করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। সমস্ত জায়গায় একই রকম ফর্ম দেখো, আইএনজি যোগ, আইএনজি যোগ, আইএনজি যোগ। তার মানে কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্বের সাথে আইএনজি যোগ। ওকে, তাহলে এখানে পার্থক্যটা কি? তার মানে আমি শুধু কন্টিনিউয়াস টেন্স যখনই আসবে তখন আমি এইটা ভাববো যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হয়। এই কথাটা কি মনে থাকবে? কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি হয়, যে কোনো কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস শুধুমাত্র, তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা অক্সিলারি ভার্বে। দেখো, এখানে অক্সিলারি ভার্ব আছে অ্যাম, ইজ, আর, এখানে আছে ওয়াজ আর ওয়্যার, এখানে আছে শ্যাল বি, উইল বি। তার মানে আমরা যখন কোনো টেন্স চিনবো তখন টেন্সের আমরা এটা মনে রাখবো যে মূল ভাবটা কি রূপে আছে। মূল ভাবটা যখন একই রূপে থাকে আমার বুঝতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। তাহলে পার্থক্যটা শুধু অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব করে মনে রাখলে হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এই কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব আছে এখানে অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সে আছে ওয়াজ বা ওয়্যার, ফিউচার টেন্সে শ্যাল বি, উইল বি। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাইতে পারিছি যে কিভাবে মনে রাখতে হয়। এবার এসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, 4 নাম্বারটা। আমাদের এবার 4 নাম্বারটা দেখো, এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য কি? একই রকম, ওখানেও ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখানে খেয়াল করে দেখো,
এখানেও আইএনজি যোগ, এখানেও আইএনজি যোগ, এখানেও আইএনজি যোগ। তার মানে কন্টিনিউয়াস টেন্স মানেই আইএনজি যোগ। তাহলে এখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে যে এই জায়গাটায় সিন্স আর ফরের ব্যবহার আছে, ওইখানে সিন্স আর ফরের ব্যবহারটা থাকে না। এই কথাটা ভালো করে একটু মনে রাখো। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বা ফরের ব্যবহার আসে, আর সিম্পল যেটা কন্টিনিউয়াস টেন্স সেখানে সিন্স বা ফরের ব্যবহারটা আসে না। আর একটা জিনিস মনে রাখতে হয়, সেটা হচ্ছে আমাকে এখানে পারফেক্ট টেন্সটা দরকার, শুধু পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সের মূল ভাব দেখো 3 নাম্বার বা ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল হয়। তার মানে ভার্বের যে তৃতীয় রূপ এখানে লেখা আছে বা পাস্ট পার্টিসিপল, এখানেও তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল, এখানেও তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল। তার মানে পারফেক্ট টেন্স মানেই ভার্বের 3 নাম্বার রূপ। পারফেক্ট টেন্স মানেই ভার্বের 3 নাম্বার রূপ। কন্টিনিউয়াস ছিল কিন্তু আইএনজি যোগ, কিন্তু পারফেক্ট টেন্সের ভার্বের 3 নাম্বার রূপ। তাহলে এখানেও পার্থক্যটা কি? অক্সিলারি ভার্বের, কারণ এখানে 3টে ভার্বের অক্সিলারি ভার্ব 3 রকম। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বা হ্যাজ বসে, মূল ভার্বের তৃতীয় রূপ। পাস্ট পারফেক্ট হলে হ্যাড বসে, মূল ভার্বের তৃতীয় রূপ। ফিউচার টেন্সে শ্যাল হ্যাভ বসে, উইল হ্যাভ বসে, শ্যাল হ্যাভ বসে, উইল হ্যাভ বসে, আর মূল ভার্বের তৃতীয় রূপ, আর কিছু না। তাহলে এখানে কি পার্থক্যটা আছে? সেটা আছে পারফেক্ট টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার হয়েছিল, পারফেক্ট টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার হয়েছিল, ওই ভার্বের সাথে তুমি শুধু বিনটা যোগ করে দাও। আমি আবার বলছি, পারফেক্ট টেন্সে যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার তুমি করেছিলে, ওর সাথে বিনটা যোগ করে দিলে তুমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার পেয়ে যাবে। আর কন্টিনিউয়াস মানেই তো আইএনজি। তাহলে আমরা একটা মনে রাখলে আরেকটা সেটা মনে রাখতে পারছি, সহজ কথাই। তাহলে এবার আসো যে এখানে তাহলে ভার্বের তৃতীয় রূপ, আর এখানে হ্যাভ হ্যাজ, এখানে হ্যাড, এখানে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। এই জায়গাটা দেখো ওই হ্যাভের সাথে বিন যোগ হয়েছে, হ্যাজের সাথে বিন যোগ হয়েছে, যে এখানে হ্যাডের সাথে বিন যোগ হয়েছে। তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই হ্যাডের সাথে বা অক্সিলারি ভার্বের সাথে বিনটা যোগ হয়। তাহলে এবার গেল 2 বললাম, 3 বললাম, 4 বললাম। তাহলে আমাকে 3 থেকে 9টা টেন্স হয়ে গেল, কিন্তু খুব অল্প সময়ের ভিতরে। খেয়াল করো, 2 নম্বর যখন বলছিলাম কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াস গুলো একসাথে নিলাম। 3 নম্বর যখন বলছিলাম পারফেক্ট, সকল পারফেক্ট গুলো একসাথে নিলাম। 4 নম্বর যখন বলছিলাম তখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একসাথে নিলাম। এখানে পার্থক্যটা কি, মিলটা কি, সেটা খুঁজে বের করলাম। 3 থেকে 9টা চলে গেল। তার মানে এইটাগুলো মনে রাখতে সুবিধা হয়, কারণ মিল এবং অমিল দুটো জিনিস খুঁজে পাওয়া যায়। আর একটা আছে, সেটা আছে ইনডিফিনিট। এখানে 3টা টেন্স 3 রকম, তোমাকে কষ্ট করে একটু এইটা মনে রাখতে হবে। তাও খুব জটিল কিছু না। দেখো আমি এখানে কি লিখেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা এর যোগ হয়, আর যদি প্লুরাল হয় তাহলে হয় না। তো আমরা তো সকলে, এটা তো টেন্সের একদম শুরুর বাক্য। আবার এমন কোনো প্যারাগ্রাফ নেই, এমন কোনো রাইটিং নেই যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার নেই। তো প্রেজেন্ট ইনডিফিনিটটা খুব বেশি বেশি দরকার। আর একটা টেন্সের দরকার হয়, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যখন আমরা লিসনের মধ্যে যোগ তখন আমরা এগুলো খেয়াল করবো। তাহলে এখানে কি বললাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এর যোগ, আর যদি প্লুরাল হয় তাহলে হয় না। পাস্ট টেন্সে দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব দেখা নেই, অক্সিলারি ভার্বের কোনো ব্যবহার বলাও নেই, শুধুমাত্র ভার্বের দ্বিতীয় রূপ বা পাস্ট ফর্ম বসে। যেহেতু ভার্বের রূপ কয়টা, 3টে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের 2 নম্বর রূপটা লিখতেছে, কিন্তু যখন আমরা পারফেক্ট টেন্স লিখছিলাম তখন কিন্তু ভার্বের 3 নম্বর রূপটা লিখতেছিল। এইটা আমাকে একটু মাথায় রাখতে হবে। এবার সে ফিউচার টেন্সে এখানে শ্যাল বসে বা উইল বসে, আমরা সবাই জানি শ্যাল বা উইল বসে। শ্যাল উইল কিন্তু এখানে অক্সিলারি ভার্ব। গতদিনকে বলছিলাম যে মডেল অক্সিলারি ভার্ব। তো এই শ্যাল উইল যদিও টেন্সের মধ্যে লেখা হয়েছে, কিন্তু এগুলো কিন্তু মূলত মডেল। তো মডেল কেন হলো আমি এখন এই ক্লাসে ব্যাখ্যা দিচ্ছি না। আপাতত তোমাকে যেভাবে আমরা পড়ে আসছি, তুমি পড়েছো, আরো অনেকে পড়ে আসছে, এইভাবে আমরা দেখি। তো অক্সিলারি ভার্বের আমি সংখ্যা বলছিলাম মোট 27টে, এটা মনে রাখলে হবে। ওর মধ্যে 16টা মডেল, এই শ্যাল উইল মডেলের মধ্যে। তো এটা টেন্সের মধ্যে লেখা হয়েছে শুধুমাত্র আমাদেরকে কাল আর সময়টা বোঝানোর জন্য। শ্যাল উইল মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, মানে একদম প্রথমটা। অর্থাৎ যখন আমরা এই বাক্যটা ব্যবহার করব তখন ভার্বের যে প্রথম রূপটা বসে,
অথবা ডিকশনারিতে যখন ভার্ব লেখা থাকে তখন কিন্তু ভার্বের প্রথম রূপটা লেখা থাকে, ভার্বের দ্বিতীয় রূপ এবং তৃতীয় রূপটা কিন্তু লেখা থাকে না, ওখানে পাশে লেখা থাকে অথবা ইঙ্গিতে বলা থাকে। তাহলে প্রথম রূপটা আমার এখানে জানাটা খুব জরুরি দরকার। তাহলে আমরা ভাব সম্পর্কে কি কি জানলাম, সেটা হচ্ছে যখন আমরা টেন্স পড়ব তখন এই পারফেক্ট টেন্সগুলো একসাথে নেব, বা কন্টিনিউয়াসগুলো একসাথে নেব, বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো একসাথে নেব। তাহলে টেন্স আমরা 12টা ভাববো না, টেন্স ভাববো 4টে। আর যেহেতু একটা টেন্স ইনডিফিনিট প্রেজেন্টও আছে, ইনডিফিনিট পাস্টও আছে, ইনডিফিনিট ফিউচারও আছে। তো গতদিন কি ইনডিফিনিট মানে কি বলছিলাম, কন্টিনিউয়াস মানে কি বলছিলাম, আজকে আর ওইটার ব্যাখ্যা দিচ্ছি না। আজকে আমি শুধু তোমাদের সামনে আসলাম এই টেন্সটা মুখস্থ করানোর জন্য, শুধু বোঝানোর জন্য টেন্সটা কিভাবে মনে রাখতে হয়। কারণ এই টেন্সটা এমন কোনো জায়গায় নেই, যারা যে সমস্ত ছাত্রছাত্রী তারা লেখাপড়া করে তারা কিন্তু জানে মুহূর্তে মুহূর্তে টেন্স আছে। যখন টেন্স আসে, যখন এই ভার্বের রূপগুলো চেঞ্জ হয়, তখন কিন্তু ওর মনে থাকে না এই জায়গায় কী রূপ ছিল, এই জায়গায় কী রূপ হবে, তখন টেন্সটা গুলিয়ে ফেলে। এই গুলিয়ে ফেলার একটাই কারণ 12টা টেন্স সে 12 রকমভাবে মনে রেখেছে। কিন্তু 12টা টেন্স আমি তোমাকে বোঝালাম 4 রকমের, অর্থাৎ শুধু টেন্সের নাম ধরে, কারণ প্রত্যেকটা টেন্সেরই তোমার ইনডিফিনিটি আছে, প্রত্যেকটা টেন্সেরই কন্টিনিউয়াস আছে, প্রত্যেকটা টেন্সেরই পারফেক্ট টেন্স আছে। যাই আমরা আর ওইসব ব্যাখ্যা দিচ্ছি না। তো টেন্সটা যদি আমি তোমাদেরকে বোঝাতে পারি, আমার এই পড়ানোটা যদি ভালো লাগে, যদি ক্লাসটা ভালো লাগে, তাহলে তোমরা আমাকে জানিয়ে দিও। এবং আমি প্রত্যেকবার যাওয়ার সময় যে কথা বলে যাই, যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও যে আমার এই ক্লাসটা দেখার জন্য, যাতে করে আমার এই শিক্ষাটা, আমার এই লেসনটা আরও অনেকের মধ্যে ছড়াতে পারে। আমার মূল উদ্দেশ্য আমার এই লেসনটা ছড়িয়ে দেওয়া। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।